যাকে হুট করে মনের আঙিনায় জায়গা দিয়ে ফেললাম সে অলরেডি অন্য কারোর। এটা শুনলে কেমন লাগে? যাকে নিয়ে প্রতিটি রাতে হাজারটা স্বপ্ন দেখে চোখ বুঝি, তার বুকে অন্য কোনো নারী মাথা রেখে তার স্বপ্নগুলো ব্যক্ত করে। এটা যে কতটা যন্ত্রণাময় সেটা কি করে সবাই বোঝে? এই অল্প কয়েকদিনেই যার সাথে টোনাটুনির একটা সংসার সাজানোর স্বপ্ন দেখানো হয়ে গিয়েছে, সে অলরেডি অন্য কারোর সংসারের মায়ের জালে আবদ্ধ। খুবই যন্ত্রণাময় অনুভূতি এগুলো, খুবই বুক চিরে যায় এগুলো মনে হলে। সে তো ইতোমধ্যে অন্য কারোর, তাহলে আমার মনের আঙিনা কেন সে দখল করলো? আমি কিভাবে থাকবো? আমি তো সত্যিই তাকে ভালোবেসে ফেলেছিলাম। এটা হওয়া কি খুব জরুরি ছিল? দুনিয়ায় এত পুরুষ থাকতে তাকেই কেন আমার মনে ধরলো না? আমার যে ভীষণ কষ্ট লাগছে, ভীষণ। কি করবো আমি? কিভাবে থাকবো? কিভাবে? কথাগুলো বলতে বলতে প্রীতি কেঁদে ফেলল। প্রীতির মা মিসেস সেগুপ্তা দীর্ঘশ্বাস ফেলে কফির কাপে চুমুক দিলেন। অতঃপর বললেন, 20 চৌকাট পেরিয়ে 21-এ পা রেখেছো তুমি। আবেগের বয়সটা পেরিয়ে এসেছো প্রীতি। তাই আমি তোমায় এখন উল্টাপাল্টা কিছুই শুনবো না, বলবোও না। শুধু একটা কথাই বলবো, থিঙ্ক লজিক্যালি, হি ইজ অলরেডি ম্যারিড। 2 বছরের একটা বাচ্চাও আছে প্রণয়ের। সে তার স্ত্রীকে ভীষণ ভালোবাসে, সেটা তোমায় নতুন করে বলতে হবে না। স্নেহের যজবার নিজেই তোমাকে সে কথা বলেছে। আর তোমাদের বয়সের গ্যাপটা দেখেছো? হি ইজ অলরেডি 34। হোয়াট এভার, বয়সটা ম্যাটার না যদি উভয় পক্ষ থেকে পজিটিভিটি থাকে। বাট তুমি মরিচিকার পিছনে ছুটছো, যার ফলাফল সবসময় শূন্য। কিছুদিন তোমার খালামণি বাসে যাও বন্ধ রাখো, তাকে না দেখলে এমনিতেই ভুলে যাবে। আর পড়াশোনায় ফোকাস করো। এসএসসিতে বোর্ড স্ট্যান্ড করেছো তুমি প্রীতি। আমরা কখনোই তোমার উপর নিজের ইচ্ছা চাপিয়ে দেয়নি। তুমি নিজের সব সময় পড়াশোনা নিয়ে সিরিয়াস ছিলে। এখন তোমার জীবনের টার্নিং পয়েন্ট চলছে। কিছু খামখেয়ালি যেন তোমার পুরো লাইফটা ঘুরিয়ে না দেয়। আমি সবসময় একটা কথাই বলবো, জীবনকে প্রতিষ্ঠিত করো। হাজারটা ছেলে তোমার পেছনে ঘুরবে, তখন নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ বরাবরই বেশি। মাইন্ডে নিষিদ্ধ জিনিস কখনো সুখ বয়ে আনতে পারে না। সো ফোকাস অন ইউর স্টাডি। এক্সট্রা কিছুই বলবো না আমি। কথাগুলো বলে মিসেস সেগুপ্তা চলে গেলেন। প্রীতির চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। জানালার ফাঁক দিয়ে সে দূর আকাশে তাকালো। চোখগুলো বন্ধ করে ধরা গলায় বলল, আমাকে শক্তি দাও রাও, আমাকে শক্তি দাও নিষিদ্ধ প্রণয় থেকে বেরিয়ে আসতে। আমাকে শক্তি দাও যেন অন্য কারোর প্রিয় জিনিস আমার প্রিয় না হয়। আমাকে শক্তি দাও তোমার প্রেমে বন্দী হয়ে নিষিদ্ধ প্রেম থেকে বেরিয়ে আসতে। প্রীতি কথাগুলো বলে ফুপিয়ে কেঁদে উঠল। মুখে কথাগুলো বললেও মন জানে কতটা কষ্ট লেগেছে এমন ভয়ানক কথাগুলো উচ্চারণ করতে। হ্যাঁ, ভয়ানকই তো। মানুষ একমাত্র তার রবের কাছেই চায় সবকিছু। প্রিয় মানুষটাকেও নিজের রবের কাছেই চায়, তাকে পাওয়া যত কঠিনই হোক না কেন, কারণ সে জানে তার রবের কাছে কঠিন বলতে কিছুই নেই। কিন্তু পরিস্থিতি বা ভাগ্য যাই বলা হোক না কেন তাকে বাধ্য করেছে রবের কাছে এমন কিছু চাইতে যা তার অন্তর চায় না। আজ ফজরের সময়ও যাকে কেঁদে কেঁদে চেয়েছে আল্লাহর কাছে, তাকেই কিনা মাগরিবের সময় ভুলে যাওয়ার জন্য দোয়া করতে হচ্ছে। অবশ্যই এটা ভাগ্যের লিখন ছাড়া আর কি। প্রীতি, আসবো? সুন্দর ও পরিচিতি মেলি একটা কণ্ঠ শুনে প্রীতি চোখের পানিটা মুছে ফেলে। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে বলে, হ্যাঁ আপু, অবশ্যই আসুন। সুনেহেরা মৃদু হেসে প্রীতির রুমে প্রবেশ করে। সুনেহেরার কোল থেকে স্পৃহা প্রীতির কোলে উঠে প্রীতি স্পৃহার গালে চুমু দিয়ে সুনেহেরার দিকে তাকায়। আজ সকালেও এই মেয়েটা তার খুবই প্রিয় একজন ব্যক্তিত্ব ছিল, কিন্তু এখন খুব বেশি হিংসা হচ্ছে প্রীতির। মন বারবার আন্দোলন করে বলে উঠছে, সুনেহেরার জায়গায় তুইও থাকতে পারতি প্রীতি। সুনেহেরা মুচকি হেসে বলল, জানো না, মেয়েটা একদম তোমার ভক্ত হয়ে গেছে। দুপুর থেকে কেঁদে কেঁদে ভাসিয়ে ফেলছে আর বলছে প্রীতি যাব, প্রীতি যাব। এত জ্বালায় কি বলবো। প্রীতি হালকা হেসে বলল, সমস্যা নেই আপু, আমার অনেক ভালো লাগে স্পৃহাকে, একদম কিউটের ডিব্বা। বাক্কা বেটি, বাপের মতোই সুন্দর হয়েছে। সুনেহেরা কথাটা বলেই নিজের পেটের দিকে তাকিয়ে হাসলো। প্রীতির অন্তরটা যেন জ্বলে উঠল, যেন এখনই ছাই হয়ে যাবে। নিজের অন্তরের জ্বালা প্রীতি সুনেহেরাকে বুঝতে দিল না। স্বাভাবিকভাবে জিজ্ঞাসা করলো, বাবুর কয় মাস চলে আপু?
6.5 মাস। প্রীতি শোনো, বিকেলে তো তুমি ফ্রি বসে থাকো, প্রতিদিন আমাদের বাসায় চলে যাবে। এই পাজি মেয়েকে কোলে নিয়ে তোমাদের বাসায় আসতে গেলে আমার যে ভীষণ কি কষ্ট হয়। স্পৃহার আব্বু তো জানেই না আজও বেরিয়েছি বাসা থেকে, জানলে প্রচুর রাগারাগি করবে। অতিরিক্ত সচেতন মানুষ বলে কথা। সুনেহরা কথাগুলো বলে হালকা হাসলো। প্রীতিও জোরপূর্বক হাসলো, তারপর বলল, আসলে আপু পড়াশোনার চাপ বেড়েছে, এখন থেকে হয়তো আর যেতে পারবো না। মহিলাকে আমি পাঠিয়ে দিব না, সমস্যা নেই। সুনেহরা দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি গেলে আমার ভালো লাগতো, সারাদিন একা একা বসে থাকতে ভালো লাগে না। পাশাপাশি বাড়ি, অথচ তোমার সময় হয় না। বিজি মানুষ। আমার পেটে বাবু না আসলে আমি প্রতিদিনই তোমার কাছে এসে বসে থাকতাম। সুহার পর তোমার মাঝে যেন আমি ছোট বোন বোন ফিলিংস পাই। ভাগ্যিস তোমার সাথে দেখা হয়েছিল। প্রীতি হালকা হাসলো। দুজন অনেকক্ষণ একসাথে গল্প করলো। গল্পের এক পর্যায়ে প্রীতি বলে উঠল, ওহ শিট, কোল্ড কফি বানানোর জন্য সকালে ফ্রিজে দুধ রেখেছিলাম, এতক্ষণে তো মনে হয় অনেকটাই বরফ হয়ে গিয়েছে। সুনেহারা আপু, তুমি স্পৃহাকে নিয়ে বসো, আমি কফি বানিয়ে আনি, একসাথে খাওয়া যাবে। আমিও তোমার সাথে আসি, হেল্প করতে পারবো তোমায়। একদম না, এই অবস্থায় এত বড় সিঁড়ি দিয়ে নামা ঠিক হবে না। আমার মাত্র 5 মিনিট লাগবে। জাস্ট কফিটা পানিতে গুলিয়ে দুধের সাথে মিক্স করে কনডেন্স মিল্ক নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করলেই তো শেষ। বসো তুমি। প্রীতি কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে এলো। লিভিং রুমে এসে সোফার দিকে তাকাতেই ও থমকে গেল। বুকের ভেতর একটা ধাক্কা অনুভব হলো, কেমন যেন চিনচিন ব্যথা হচ্ছে। সামনের সোফায় যে তার নিষিদ্ধ প্রিয় মানুষটি বসে আছে। মানুষটাকে যখনই দেখে প্রীতির ভিতর অদ্ভুত অনুভূতি কাজ করে। সুদর্শন পুরুষ সে, উঁচু লম্বা ফর্সা শরীর, ফর্সা গালে ছোট ছোট দাড়ি, ফর্সার কারণে হাতের সবুজ শিরাগুলো পর্যন্ত সবসময় দেখা যায়। মানুষটার চুলগুলো সব সময় যেন এলোমেলো হয়ে থাকে। এই একটা জিনিসই যেন প্রীতিকে আরো বেশি দুর্বল করে দেয়। প্রীতি চোখ বন্ধ করে দুপাশে মাথা নাড়িয়ে বিড়বিড় করে নিজেকে শান্ত করলো। নো প্রীতি, নো। এই প্রণয়ীয় হওয়া তোর ভাগ্যে নেই। সে অন্য কারোর প্রিয়, তাই তোর অপ্রিয় হওয়া উচিত। এই প্রণয়, অন্যের জিনিসের দিকে নজর দিস না প্রীতি। প্রীতি, সুমিষ্ট হৃদয়ে ঝংকার তোলা সেই কণ্ঠ শুনে প্রীতির সাথে সাথে চোখ খুলে ফেলল। প্রণয় তার খুবই কাছে দাঁড়িয়ে আছে। প্রীতির যেন দম বন্ধ হয়ে আসবে এমন অবস্থা। মেয়েটা উসখুস করতে লাগলো। প্রণয় গম্ভীর ভাবেই জিজ্ঞাসা করলো, সুনেহারা কি তোমার রুমে? ওকে একটু ডেকে দিলে ভালো হতো, আমি ওকে নিতে এসেছি। প্রীতির দৃষ্টি স্থির হয়ে গেল। মনের ভিতরটা পুড়ে যাচ্ছে। তার প্রথম ভালোবাসা প্রণয়, কিন্তু সে ভুল মানুষকে ভালোবেসেছে, কারণ সে যে অলরেডি অন্য কারো প্রেমে মত্ত। প্রীতি মনে মনে ভেবে উঠল, এই ভালোবাসা কি সে পেতে পারতো না? সুনেহারার জায়গায় তো সেও থাকতে পারত। আল্লাহ চাইলে সবই সম্ভব হতো, কিন্তু আল্লাহ চাইল না। প্রীতি দীর্ঘশ্বাস ফেলল, ঠান্ডা কণ্ঠে বলল, আপনি বসুন, আমি আপুকে ডাকছি। হুম। প্রণয় নিজের জায়গায় গিয়ে বসলো। প্রীতি আড়ালে চোখের কোণাটা মুছে নিজের রুমের দিকে এগিয়ে গেল। সুনেহরাকে প্রণয়ের কথা বলতেই সে নিচে নেমে এলো। সুনেহরা নিচে আসতেই গম্ভীর প্রণয়ের ঠোঁটের কোণে মুচকি হাসি ফুটে উঠল। সে সুনেহরাকে সালাম দিল। সুনেহরা জিহ্বায় কামড় দিয়ে সালামের জবাব দিল। এরপর সুনেহরাকে নিয়ে প্রীতিদের বাসা থেকে প্রস্থান করলো। প্রীতি জলে টইটুম্বুর নয়নে তাকিয়ে রইল তাদের যাওয়ার পানে। সকাল 8:28 বাজে। প্রীতি বাসা থেকে বের হয়েছে 5 মিনিট হবে। ওদের বাসাটা আবাসিক এলাকায়। একাধারে শুধু কলোনি গঠন করে বড় বড় অট্টালিকা। প্রাইভেট কার বা বাইক ছাড়া এমনি সব ধরনের যানবাহনের জন্য মেন রাস্তায় হেঁটে আসতে হয়। তবে আবাসিক এলাকায় বাস করে সবারই কার বা বাইক থাকেই। প্রীতিদের দুটো কার, একটা ওর বাবা অফিসে নিয়ে গেছে, আর একটা বড় ভাই নিয়ে গিয়েছে সিলেট ভ্রমণের জন্য। অগত্যা প্রীতিকে হেঁটে হেঁটেই মেন রোডে যেতে হচ্ছে। মেন রোডে আসতেই প্রীতির চোখ গেল ওর থেকে 3 হাত দূরে থাকা সিলভার কালার কারটার দিকে। তার পরিচিত এই কারটা। কারের মালিকই তো হৃদয় রাজ্যের রাজকুমার। প্রীতি আরেকটু চোখটা শুরু করলো। দেখতে পেল প্রণয় ব্যাক সিটে বসে কারোর সাথে ফোনে কথা বলছে মুচকি মুচকি হেসে। মাঝে মাঝে আবার চোখ রাঙানি দিচ্ছে। প্রীতি দীর্ঘশ্বাস ফেললো। হয়তো তার প্রিয় মানুষটা নিজের প্রেয়সীর সাথে কথা বলছে। প্রীতি প্রণয়ের কারটা ক্রস করে সামনে গিয়ে দাঁড়ালো ক্যাব ভাড়া করার জন্য, কিন্তু খালি কোনো ক্যাবই পাচ্ছে না। প্রীতি হাতে লাগানো লেডিস ঘড়িটার দিকে বিরক্তির সহিত তাকালো। অলরেডি 8:30টার উপরে, 9টা থেকে ক্লাস। প্রীতি আর চোখে প্রণয়ের কারটার দিকে তাকালো। এখনো আগের জায়গাতেই পার্ক করা। প্রীতির হঠাৎ চোখ গেল কিছুটা দূরে একটা ক্যাব রয়েছে পার্ক করা। বোঝা যাচ্ছে ক্যাবটা খালি।
প্রীতি আরেকবার হাত ঘড়ির দিকে তাকিয়ে সে ক্যাবটার দিকে ছুট লাগালো। যে করে হোক এই ক্যাবটাকে হায়ার করতেই হবে, আর না পারলে আজ ইম্পর্টেন্ট ক্লাসটা মিস হয়ে যাবে। দৌড়াতে গিয়ে প্রীতি একটা ছোট ইটের টুকরার সাথে হোঁচট খেয়ে পড়তে নেয়। ভয়ে প্রীতি চোখ বন্ধ করে ফেলে, কিন্তু তৎক্ষণাৎ কেউ পিছন থেকে প্রীতির হাত টেনে ধরে। প্রীতি জোরে জোরে নিঃশ্বাস নেয়। প্রীতির হাত টেনে ধরা ব্যক্তি প্রীতিকে সোজা করে দাঁড় করায়। প্রীতি তার দিকে তাকিয়ে চমকে যায়, কারণ এই যে প্রণয়। মুখটা অন্যান্য সময়ের মতো এবারও গম্ভীর। প্রীতি মিনমিন গলায় বলল, ধন্যবাদ বাঁচানোর জন্য। প্রণয় কিছু মুহূর্ত প্রীতির দিকে তাকিয়ে থাকে, তারপর কোনো জবাব না দিয়েই হনহন করে নিজের কারে গিয়ে বসে। প্রীতি আহাম্মকের মতো তাকিয়ে থাকে সেদিকে। পরক্ষণে প্রণয় যে হাত ধরেছিল সেই হাতটার দিকে তাকিয়ে লাজুক হাসে। প্রণয়ের ছোঁয়া জায়গায় নিজের ঠোঁট ছোঁয়ায় প্রীতি। ম্যাডাম উঠুন। ড্রাইভারের ডাক শুনে প্রীতি চোখ তুলে সেদিকে তাকায়। প্রণয়ের গাড়ি তার সামনে। ড্রাইভার জানালার কাজ খুলে প্রীতিকে ডাকছে গাড়িতে ওঠার জন্য। প্রীতি ড্রাইভারের কথার অর্থ না বুঝায় জিজ্ঞেস করে, মানে সরি, বুঝলাম না ড্রাইভার চাচা। ম্যাডাম স্যার আপনাকে গাড়িতে উঠতে বলেছে, কলেজে না হলে আপনার দেরি হয়ে যাবে। ড্রাইভার কথাটা বলতেই প্রণয়ের পাশের সিটের সাথে লাগোয়া দরজাটা খুলে যায়। প্রীতি চোখ ছোট ছোট করে তাকায় প্রণয়ের দিকে, কিন্তু প্রণয় ব্যস্ত মোবাইলে কিছু করায়। প্রীতি দীর্ঘশ্বাস ফেলে গাড়িতে উঠে বসে। ড্রাইভার তৎক্ষণাৎ গাড়ি চালানো শুরু করে। প্রীতি আর প্রণয় পাশাপাশি বসলেও দুজনের মাঝে বেশ দূরত্ব। তবে দূরত্বটা প্রণয়ের তৈরি। প্রণয় নিজেই বেশ খানিকটা সরে বসেছে, যা প্রীতির চোখ এড়ায়নি। এইভাবে একা একা বসে থাকতে প্রীতির খুবই বোরিং লাগছে। তাই সে জিজ্ঞাসা করলো, সুনেহারা আপু কেমন আছে? প্রণয় স্বাভাবিকভাবেই বলল, আলহামদুলিল্লাহ ভালো, দোয়া করো। জি ফিয়ামানিল্লাহ। তারপর আবারও দুজনের মাঝে পিনপতন নীরবতা। কিছুক্ষণ পর প্রীতি উসখুস করে আবারও বলল, আপনার কি সমস্যা হচ্ছে আমি গাড়িতে বসাই? সমস্যা হলে প্লিজ বলে দিন, আমি একা যেতে পারবো ভার্সিটিতে। প্রণয় প্রীতির দিকে তাকালো, তারপর বলল, সমস্যা কেন হবে? সমস্যা হওয়ার কিছু নেই। হয়তো আমি চুপচাপ, তাই তোমার হেজিটেশন ফিল হচ্ছে। বাট কোনো প্রয়োজন ছাড়া আপাতত তোমার সাথে কথা বলাটা আমার কাছে যুক্তিসঙ্গত নয়। কথাটা প্রীতির বুকে গিয়ে লাগলো, তবুও নিজেকে সামলে নিল। মুচকি হেসে বলল, সুনেহারা আপুকে অনেক ভালোবাসেন তাই না? সুনেহারা আপু সারা দিনেই আপনার প্রশংসা করে, বোঝাই যায় আপনারা দুজন দুজনকে অনেক ভালোবাসেন। প্রণয় মৃদু হাসলো, কিছু বলল না। প্রীতি মুগ্ধ নয়নে প্রণয়ের চোখ জোড়ায় তাকিয়ে রইল। অপূর্ব মায়ায় ভরা চোখ জোড়া, তবে এই চোখ জোড়া অন্য কারো প্রেমে মুগ্ধ। হাজারো জল্পনা কল্পনা করতে করতেই প্রীতি ভার্সিটির সামনে চলে এলো। কিছুক্ষণ উসখুস করে প্রণয়কে আল্লাহ হাফিজ বলে ভার্সিটিতে চলে গেল। প্রণয় কয়েক মুহূর্ত তাকিয়ে রইল এই ভার্সিটির দিকে, অতঃপর দীর্ঘশ্বাস ফেলে বলল, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ বরাবরই বেশি, তবে প্রশ্রয়টাই আসল, না দিলেই হলো। ড্রাইভার গাড়ি আবারও স্টার্ট দিল। প্রণয় দীর্ঘশ্বাস ফেলল আরও একবার। প্রীতি আনমনে বসে আছে ভার্সিটির করিডোরে। মনটা তার ভালো না। মনে এক আকাশ মেঘ জমেছে, যে কোনো সময় বৃষ্টি হয়ে ঝরে পড়বে। হঠাৎ প্রীতির কাঁধে কেউ হাত রাখলো। প্রীতি পিছনে ঘুরে তাকালো, বুশরা দাঁড়িয়ে আছে। প্রীতি দীর্ঘশ্বাস ফেলল। বুশরা প্রীতির পাশে বসে বলল, মন খারাপ কেন মিস্টার প্রণয়ের জন্য? বাদ দে এসব। প্রীতির চোখ বেয়ে এবার সত্যিই জল বেরিয়ে এলো। হাতের তালু দিয়ে জলটা মুছে প্রীতি কান্না মিশ্রিত কণ্ঠে বলল, খুব কষ্ট হয় যখন ভালোবাসার মানুষটাকে অন্য কারোর সাথে দেখি। সে আমার জন্য নিষিদ্ধ আমি জানি, কিন্তু আমার মনটাকে আমি কি করবো বুশরা? মনটা ক্ষণে ক্ষণে ছিন্ন বিচ্ছিন্ন হয়। বুশরা প্রীতির কাঁধে মাথা রাখলো, দীর্ঘশ্বাস ফেলে বলল, মরিচিকার পেছনে ছুটে লাভ আছে বল? কষ্ট পাবি, এটাই লাভ। সে অন্য কারো, তার বুকে অন্য কারো নাম, আর তাদের সম্পর্কটা হলো হালাল। তোর অনুভূতিগুলো হারাম, বাদ দে না ইয়ার। প্রীতি হু হু করে কেঁদে উঠলো, কাঁদতে কাঁদতে বলল, যেদিন ওনাকে প্রথম খালামণির বাসায় দেখেছি সেদিনও কি জানতাম সে আমার জন্য নিষিদ্ধ? আমার অনুভূতিগুলো পাপ বল জানতাম আমি? নাকি যেদিন সুনেহারা আপু বলল যে আপু খালামণির ভাসুরের ছেলের বউ, সেদিন বুঝতে পেরেছিলাম যে খালামণির ভাসুরের ছেলে প্রণয়। অথচ কত ইজিলি বলে দিলি আমার অনুভূতিগুলো হারাম। বিশ্বাস কর, যদি পারতাম তাহলে আমার স্মৃতি থেকে প্রণয় নামটা মুছে দিতাম, কিন্তু পারছি না তাকে ভুলতে, আর না পারছি এই যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে। প্রীতি দু হাত দিয়ে মুখ চেপে কাঁদতে লাগলো। বুশরা দীর্ঘশ্বাস ফেলল। কি জানি কি আছে মেয়েটার কপালে। তবে অনুভূতি যত প্রগাঢ়ই হোক না কেন, একসময় তা ঠিকই ফ্যাকাশে হয়ে যায়। কষ্ট যত তীব্রই হোক না কেন, একসময় তা শূন্যে মিলিয়ে যাবেই। আর জীবনের শূন্যতাও একসময় পূর্ণ হয়ে যায়। কারো শূন্যতা পূর্ণ হয় নতুন আশার আলোয়, আর কারোটা পূর্ণ হয় একাকিত্ব নামক সঙ্গীর সংস্পর্শে। তবে জীবন কখনো থেমে থাকে না, সময়ের সাথে তা বহমান। প্রীতি, কি করো?
আসবো? দরজার সামনে দাঁড়িয়ে কথাটা জিজ্ঞেস করলেন প্রীতির বাবা। বাবা আফসার আহমেদ আনিস। প্রীতি পড়ছিল, বাবার কথা শুনে দরজার দিকে তাকালো, মুচকি হেসে বলল, হ্যাঁ বাবা, আসো। প্রীতির বাবা ওর পাশে গিয়ে বসলেন। প্রীতির মাথায় হাত বুলিয়ে বললেন, খুব বেশি বিজি আমার মাটা। না বাবা, ওই একটু পড়ছিলাম আর কি। প্রীতির বাবা মুচকি হাসলেন, তারপর বললেন, মা, আমার প্রতি তোমার বিশ্বাস কতটুকু? বাবা হঠাৎ এসব বলছো কেন? আমি তোমাকে নিজের চেয়েও বেশি ভালোবাসি। তুমি যদি বলো তাহলে আমি চোখ বন্ধ করে পাহাড় থেকে লাফ দিতে পারবো। প্রীতির বাবা মেয়ের কপালে চুমু খেলেন, মেয়েকে বুকে জড়িয়ে ধরে বললেন, আমি জানি আমার মাটা আমায় অনেক ভালোবাসে। আমার জন্য যে একটা সিদ্ধান্ত নিয়েছি মা। প্রীতির বুকটা কেমন যেন করে উঠল, কিছুটা আন্দাজ করতে পারলো। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, পাত্র দেখেছো তাই তো? তুমি চিন্তা করো না আম্মা জান, আমি তোমার উপরে কোনো কিছু চাপিয়ে দিব না। তবে ছেলেটা ভালো। পানায়ের ছোট ভাই, নাম পিহান। তুমি ছেলেটা দেখো, পছন্দ না হলে আমি জোর করব না। তবে আমার বিশ্বাস তুমি না করতে পারবে না। পিহানের সাথে কথা বলার পর ছেলেটার সব দিয়েই ভালো। প্রীতির বুকে চিনচিন ব্যথা করছে। নিয়তি কি খেলা খেলছে তার সাথে, শেষ পর্যন্ত প্রিয় মানুষের আপন ভাইয়ের সাথে। অন্য কোনো ছেলে হলে হয়তো প্রীতি প্রণয়কে ভোলার জন্য হলেও রাজি হতো, কিন্তু এখন কিভাবে সম্ভব? মা, কি ভাবছো? যাবে কাল দেখা করতে? প্রীতি দীর্ঘশ্বাস ফেলল, ঠোঁট চেপে কান্না আটকালো মেয়েটা। মাথা নাড়িয়ে সম্মতি দিল যে হ্যাঁ যাবে। আফসার সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেলেন। প্রীতি দরজা বন্ধ করে বালিশে মুখ গুজে কেঁদে উঠল। আমিও মানুষ, আল্লাহ আমাকে এত কষ্ট দিও না। আমি যে সহ্য করতে পারছি না আমি সহ্য করতে। আমাকে মুক্তি দাও, এই যন্ত্রণা থেকে মুক্তি দাও আমায় খোদা। পরের দিন একটা 5 স্টার হোটেলে মুখোমুখি বসে আছে প্রীতি আর প্রিহান। প্রিহানের ঠোঁটের কোণে মুচকি হাসি, আর প্রীতি অবাক নয়নে তাকিয়ে আছে প্রিহানের দিকে। প্রিহানের চেহারা আর প্রণয়ের চেহারায় 80% মিল আছে, অথচ তারা প্রায় 5 বছরের ছোট বড়। প্রিহান হালকা হেসে বলল, আর কত দেখবে ম্যাম, এবার তো একটু চোখটা ঘোরাও। প্রীতি থতমত খেয়ে গেল, লজ্জা পেয়ে চোখ সরিয়ে ফেলল। প্রিহান মৃদু হাসল, তারপর বলল, আমি বনিতা করে কিছু বলতে পারি না, তাই সরাসরি বলি। তোমায় যেদিন ফার্স্ট ভাইয়ের মোবাইলে প্রথম দেখি, সেদিনই আমার বুকের ভিতর অদ্ভুত এক ব্যথা শুরু হয়েছিল। সেই ব্যথা এখনও আছে। একমাত্র তুমিই পারো সেই ব্যথার উপশম করতে প্রীতি। আমি তোমাকে চাই, খুব করে চাই। তুমি কি আমার জীবনে পথ চলার সঙ্গী হবে? প্রিহানের কথায় প্রীতি অনেকটাই অবাক হলো। অবাক হয়েই বলল, আপনার ভাইয়ার মোবাইলে আমায় দেখলেন কিভাবে? ভাইয়াই তো আমার জন্য তোমাকে দেখিয়েছে, আর আমি প্রথম দেখায় তোমাতে ডুবে গিয়েছি প্রীতি। প্রীতি এবার কান্না চাপতে পারল না। যে মানুষটাকে হৃদয় উজাড় করে ভালোবাসে সেই মানুষটাই কিনা তাকে নিজের ছোট ভাইয়ের বউ করার জন্য উঠে পড়ে লেগেছে। প্রীতি হু হু করে কেঁদে দিল। প্রিহান হকচকিয়ে গেল, অস্থির কণ্ঠে বলল, প্রীতি, আরে ওকে, কোনো প্রবলেম? কি হয়েছে বলো আমায়। প্রীতি কিছু বলল না। বসা থেকে উঠে কাঁদতে কাঁদতে দৌড়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। প্রিহান করুণ চোখে তাকিয়ে রইল প্রীতির যাওয়ার দিকে। গভীর রাত এখন। প্রণয় ছাদে বসে আছে একা একা। মনটা অস্থির লাগছে তার। চোখের সামনে ভেসে উঠছে 15 বছর বয়সী এক কিশোরীর প্রতিবিম্ব, যা ওর মনকে আরো অস্থির করে তুলছে। প্রণয় 2 হাত দিয়ে মাথা চেপে ধরে বিড়বিড় করে বলে, শয়তানের ধোকায় পা দেওয়া যাবে না, নিষিদ্ধ সেতে মত্ত হওয়া যাবে না। আমি শুধুই স্নেহারা, স্নেহেরা আমার কলিজা। ও জায়গা আমি কখনো কাউকে দিতে পারবো না। না আপা, তুমি যা ভাবছো তা না। প্রীতি কিভাবে আসবে? ওর এক্সাম কিছুদিন পর। তুমি বরং সবাইকে আমার বাসায় পাঠিয়ে দাও। দেখ সেনগুপ্তা, আমার সাথে কোনো উল্টাপাল্টা কথা বলবি না। প্রীতিকে বিকেলে পাঠিয়ে দিবি, আমি কিছুই শুনতে চাই না। কিন্তু আপা, মিসেস সেগুপ্তা পুরো কথা শেষ করতে পারলেন না। তার আগেই ওনার বোন ফোন কেটে দিলেন। প্রীতি কিচেনে কফি বানাচ্ছিল আর শুনছিল তার মার মনিরা খালামণি ফোনে আলাপন। প্রীতি বলল, তুমি চিন্তা করো না মা, আমি যাব না ওই বাড়িতে। মিসেস সেগুপ্তা কিছু একটা ভাবলেন, তারপর বললেন, তানিয়া, মিশকাত ওরা সবাই এসেছে, তোমায় যেতে বলেছে। যাও, সমস্যা নেই, তবে রাতের আগে চলে আসবে, কারণ রাতে প্রণয় বাসায় ফিরবে। আমি চাই না তুমি দুর্বল হয়ে যাও প্রণয়কে দেখে। এতে তোমারই কষ্ট বাড়বে। প্রীতি গোপনে দীর্ঘশ্বাস ফেলল, তারপর কফি বানিয়ে নিয়ে রুমে চলে গেল।
দুপুরের পর একটা লাল সেমি লং কুর্তি পরে মাথায় জর্জেটের ওড়নাটা দিয়ে খালামণির বাসায় চলে গেল। বাসায় ঢুকতেই ওর সব কাজিনরা ওকে ঘিরে ধরলো। প্রীতিপু, এতক্ষণে এসেছো তুমি? আমি সেই সকালে এসেছি এইখানে। প্রীতি মুচকি হেসে আরজিয়ার কথা জবাবে বলল, মার চিনিস বেয়াদব, পাশাপাশি বসা, অথচ তোরা আমার বাসায় যেতে পারিস না, তাই না? আস্ত বদ সবগুলো। তানিয়া হেসে বলল, আহ প্রীতি, শান্ত হো বোন আমার। সকালে সবাই গিয়েছিলাম শপিং মলে, তাই আর তোর ওখানে যাওয়া হয়নি। ওকে, সেসব বাদ। আমরা 1 সপ্তাহ থাকবো। এই 1 সপ্তাহ তোর পড়াশোনা সব বাদ, শুধু এনজয় আর এনজয়। তানিয়া কথা শেষ করতে না করতেই মিশকাত পপকর্ন খেতে খেতে ওদের সামনে এসে বলল, রাইট তানিয়া আপাই, প্রীতি আপু। সো এখন থেকে আগামী 7 দিন তুমি আমাদের সাথে এ বাড়িতে থাকবে। তোমার বাসার ঠিকানা ভুলে যাও। সুমন্তসু কালীকুত্তার হাগু। প্রীতি হেসে ফেলল মিশকাতের কথা শুনে। মিশকাতের মাথায় গাঁটটা মেরে বলল, তুই আর ঠিক হবি না মিশু, বাদর একটা। আচ্ছা ভেতরে চল সবগুলো। আর খালামণি কোথায়? সবাই লিভিং রুমে গিয়ে বসলো। সব কাজিনরা এক হলে ওদের মধ্যে আড্ডার রোল পড়ে যায়। প্রীতির আম্মুরা 4 বোন, 4 বোনের ছেলে মেয়ে মোট 11 জন, 4 জন ছেলে আর 7 জন মেয়ে। প্রীতি, ফারজু, তানিয়া, মিশকাত, সুমাইয়া, অন্তরা, আরজিয়া, এরা 7 জন খালাতো বোন। এই 7 জন এক হলে বাড়ি ঘর চিড়িয়াখানা বানিয়ে ফেলে। এখনো তাই হয়েছে। অন্তরা, সুমাইয়া, আরজিয়া এরা 3 জন প্রীতির 3 নম্বর খালামুনি সুহানার মেয়ে। আর তানিয়া হলো প্রীতির সবচেয়ে ছোট খালামুনি আফরোজার মেয়ে। আর ফারজু প্রীতির বড় খালামুনি মনিরার মেয়ে। প্রীতির আম্মু বোনদের মধ্যে 2 নম্বরে। মনিরা খালামুনি আর প্রীতিরা পাশাপাশি বাসা করেছে। আর আফরোজা খালামুনি উত্তরা, সুহানা খালামুনি মিরপুরে থাকে। 4 জন ঢাকার এক এক জায়গায় থাকার কারণে ওরা কাজিনরা সবসময় এক হতে পারে না, কিন্তু এক হলে আর কথা নেই, পুরো চিড়িয়াখানা। প্রীতিরা 7 বোন গল্পে মাস্তিতে মেতে উঠল। সবগুলো খুবই ফাজিল, এদের মধ্যে থাকলে কষ্টের কথা ভুলেও মনে পড়ে না। প্রীতি এক একজনের হাঙ্গামা দেখে হাসতে হাসতে শেষ। হাসি তামাশার মাঝে হঠাৎ ফারজু ফিসফিস করে বলল, অ্যাটেনশন লেডিস, একটা হাই লেভেলের টাস্কিত তথ্য আছে সবার জন্য, তাও আবার আমাদের প্রীতিমণির ব্যাপারে। সবাই সতর্ক দৃষ্টিতে প্রীতি ও ফারজুর দিকে তাকালো। প্রীতি কাহিনী বুঝে ফারজুকে চোখ রাঙালো, কিন্তু ফারজু তো ফারজু, সে কি আর চুপ থাকার মেয়ে? সে ফিসফিস করে বলল, সবাই তো জানো প্রণয় ভাইয়া আর সুনেহেরা ভাবি আমাদের বাসায় এসেছে 2 সপ্তাহ ধরে। মিশকাত হামি দিতে দিতে বলল, সেটা তো আরো 2 সপ্তাহ আগেই জেনেছি। তোর চাচুর সাথে রাগ করে নাকি বাসা থেকে বেরিয়েছে। ইয়াহ গাইস, কিন্তু প্রীতি আপু কখনোই প্রণয় ভাইয়াকে আগে দেখেনি। তো আমাদের বাসায় আসার পর প্রণয় ভাইয়া ছাদে হয়তো একদিন ফোনে কথা বলছিল, আর প্রীতিও সেদিন আমাদের ছাদে গিয়েছিল। তারপর যা হবার তাই হলো, মানে আমাদের প্রীতি চরমভাবে ডুবে গিয়েছে বিবাহিত প্রণয়ের উপরে। ফারজুর কথা শুনে সবার চোখগুলো বড় বড় হয়ে গেল। আর জিয়ার চোখগুলো রসগোল্লা করে মুখের উপর হাত দিল। তানিয়া গালে হাত দিয়ে বলল, ও মাই গড, আমাদের প্রীতি অ্যাট লাস্ট প্রেমে পড়লো। কত শত প্রপোজাল প্রত্যাখ্যান করার পর প্রীতি অবশেষে প্রেমে পড়লো। হ্যালো বন্ধু। ফারজুর কথা শুনে সবার চোখগুলো বড় বড় হয়ে গেল। আর জিয়ার চোখগুলো রসগোল্লা করে মুখের উপর হাত দিল। তানিয়া গালে হাত দিয়ে বলল, ও মাই গড, আমাদের প্রীতি অ্যাট লাস্ট প্রেমে পড়লো। কত শত প্রপোজাল প্রত্যাখ্যান করার পর প্রীতি অবশেষে প্রেমে পড়লো। কথাটা বলে হেসে ফেলল সুমাইয়া। প্রীতি মুখটা মলিন করে বলল, তোরা সবগুলো এক একটা বেয়াদব, চরম বেয়াদব। আমাকে সান্ত্বনা না দিয়ে মজা উড়াচ্ছিস। হাউ ফানি। ফারজু প্রীতির গলা জড়িয়ে ধরে বলল, ওলেলে আমার প্রীতি বাবুটা, দুঃখ পেও না তুমি। প্রণয় হয়নি তো কি হয়েছে, প্রণয়ের জেরক্স কপি ভাই আছে না, সেই লেভেলের হ্যান্ডসাম একটা বয় প্রিহান ভাইয়া। অন্তরা চোখ মুখ কুচকে বলল, শেষ পর্যন্ত দুধের স্বাদ খলি মেটানো, আর কত কিছু যে দেখা লাগবে কে জানে। তানিয়া আর আরজিয়া হেসে ফেলল। প্রীতি সবগুলোর পিঠে দুরুম দুরুম করে দিল। পুরো বিকাল মজায় মাস্তিতে কাটলো। সন্ধ্যার পর সব বোনেরা ঠিক করলো শাড়ি পরবে, তারপর ছবি তুলবে, হাতির ঝিল যাবে, ফুচকা খাবে। যেই ভাবা সেই কাজ। প্রীতি জলপাই কালারের উপর গোল্ডেন সুতো হালকা স্টোনের কাজ করা একটা জামদানি শাড়ি পরলো। চুলগুলো বেঁধে মাথায় একটা স্কার্ফ সিম্পলভাবে সেট করে নিল। তারপর সবাই ছাদে গেল। বেশ কিছুক্ষণ সবাই দুষ্টামি ফাজলামি করলো, ফটোশুটও করলো সবাই। হঠাৎ প্রীতির ফোন বেজে উঠলো। দেখলো ওর মা ফোন দিয়েছে। গাইস তোরা এনজয় কর, আমি একটু ছাদের ওপাশে গিয়ে
আম্মুর সাথে কথা বলে আসি। প্রীতি কথাটা বলে ফোনটা নিয়ে ছাদের অপর পাশে যেতে লাগলো। অন্তরা পেছন থেকে বলল, খানামণি যদি জোর করে যাওয়ার জন্য তাহলে বলে দিও, চিন্তা নেই। প্রণয় ভাইয়া তার প্রেয়সীকে নিয়ে ঘুরতে গিয়েছে। ফারজু অন্তরার কানে কানে কি যেন বলল। অন্তরার চোখ বড় বড় করে বলল, কখন এসেছে? খানামণি জানলে তো প্রীতিকে থাকতে দিবে না। প্রীতি ছাদের আরেক পাশে ওর মায়ের সাথে কথা বলছিল। হঠাৎ কারোর সাথে ধাক্কা লাগায় প্রীতি চমকে গেল। ধাক্কাটা তবে বিপরীত মানুষটার অসতর্কতার কারণে যে লেগেছে তাতে সন্দেহ নেই। চোখ তুলে প্রীতি সামনের দিকে তাকালো। প্রণয় দাঁড়িয়ে আছে ওর সামনে, তার কানেও ফোন। তবে প্রণয়ের কানে ফোন থাকলেও চোখ প্রীতির দিকে স্থির। প্রীতি সরি বলে তড়িঘড়ি করে চলে যেতে নিল। প্রীতি শোন। প্রীতির পা আটকে গেল। ও লম্বা একটা শ্বাস ফেলে পিছু ঘুরে তাকালো। প্রণয় বলল, প্রীতি স্থির দৃষ্টিতে তাকালো প্রণয়ের দিকে। প্রণয় সেখান থেকে একটু দূরে গিয়ে আবারও কথা বলায় ব্যস্ত হয়ে পড়ল। প্রীতির তাচ্ছিল্যের হাসি হাসল। যার হৃদয় স্পন্দিত হয় সুনেহারার নামে, আমি তাকে নিয়ে আকাশ কুসুম ভাবি, কল্পনার শহরে ভালোবাসার ঘর সাজাই। আমি এত বোকা কেন? আচ্ছা, এগুলো কি আমার বোকামি নাকি মনের চালিপনা? হোয়াট এভার, প্রণয় সে তো অমূল্য রতন। তাকে ধরা ছোঁয়া কি আমার সাধ্যের? হীরার টুকরো সে, তার সাথে আমার যায় না। এই জন্যই হয়তো সে সুনেহারের। প্রণয় চোখ বন্ধ করে শুয়ে আছে। সুনেহারা কাত হয়ে প্রণয়ের বুকে মাথা রেখে প্রণয়ের মুখটা পর্যবেক্ষণ করছে। কিছুক্ষণ পর সুনেহারা নিজেই বলল, প্রণয়, তোমাকে আজ কয়েকদিন যাবৎ এত উদাসীন লাগে কেন? কোনো সমস্যা হয়েছে? আমার সাথে শেয়ার করো, হালকা লাগবে। প্রণয় সুনেহারাকে আলতো করে জড়িয়ে ধরে দীর্ঘশ্বাস ফেলল। গভীর কয়েকটা শ্বাস নিয়ে বলল, তোমার কাছে ভালো লাগবে শুনতে সুনেহারা? সুনেহারা মুচকি হেসে বলল, ব্যাপারটা কি সেই পিচ্ছি কিশোরীকে নিয়ে? প্রণয় অবাক চোখে তাকালো সুনেহারার দিকে। সুনেহারা মুচকি হাসলো। প্রণয়ের বুকের সাথে লেপটি শুয়ে বলল, আমি তোমাকে বিশ্বাস করি প্রণয়, অনেক বেশি বিশ্বাস করি। আমি জানি তুমি আমায় ভালোবাসো। আর পাস্ট ইজ পাস্ট প্রণয়। তখন তুমি তাকে পছন্দ করতে, সেটা অতীত। সেজন্য তো আমি আমাদের বর্তমান নষ্ট করতে পারি না, তাই না? আমি কখনোই তোমাকে সন্দেহ করিনি প্রণয়, তাই প্লিজ চাপ নিও না। প্রণয় সুনেহারার কপালে চুমু খেয়ে বলল, চলো আমরা এখান থেকে চলে যাই। আমার অ্যাকাউন্টে যতটুকু সেভিংস আছে তাতে আমার ছেলে মেয়েও পায়ের উপরে পা তুলে খেতে পারবে। এখানে থাকার প্রয়োজন নেই। সুনেহারা ফুট একটা শ্বাস ফেলল। বলল, আমার একা থাকতে কষ্ট হয় প্রণয়, দম বন্ধ হয়ে আসে, কেমন যেন অস্থির লাগে। খারাপ খারাপ স্বপ্ন দেখি, সারাক্ষণ মনে হয় যেন আমি মরে যাব। প্লিজ তুমি শান্ত হও। আচ্ছা, আমি না হয় প্রীতিকে আসতে না করে দিব। যদিও তুমি যা ভাবছো তা ভুল। সেই কিশোরী আর প্রীতি একজন নয়, সেটা তুমিও জানো। হয়তো চেহারার মিল থাকার জন্যই তোমার এমন লাগে। যাই হোক, আমি প্রীতিকে আসতে নিষেধ করে দেব। তাও তুমি প্লিজ হাইপার হও না। প্রণয় চোখ বন্ধ করলো। সুনেহারা দীর্ঘশ্বাস ফেললো। অনেকদিন পর আজ আবার অস্থির লাগছে। খুবই খারাপ অনুভূতি। প্রীতি, পিহানকে কি তোমার ভালো লাগেনি? না লাগলে আমায় বলো, কোনো সমস্যা নেই। বাবার কথার জবাবে প্রীতি কি বলবে বুঝতে পারছে না। গতকাল ছাদ থেকে আসার পর ছেলেটা ফোন দিয়েছিল তাকে। তার বেশিরভাগ কথাই ছিল যেন প্রীতি তাকে ফিরিয়ে না দেয়। কেঁদেই দিয়েছিল ছেলেটা। তাকে যে প্রিহান সত্যিই ভালোবাসে তাতে প্রীতি শতভাগ শিওর। কিন্তু সে তো প্রিহানের ভাইকে ভালোবাসে। একই বাসায় কিভাবে নিজের ভালোবাসার মানুষটার সামনে তারই ছোট ভাইয়ের বউ হয়ে থাকবে বুঝে না প্রীতি। এসব ভাবলেই মাথা পাগলের মতো লাগে। আবার অবচেতন মন বলে ওঠে, প্রণয়কে পাওয়ার কোনো চান্সই তোর নেই প্রীতি। একদিন না একদিন কারো না কারো ঘরণী তো তোকে হতেই হবে। তাহলে এমন মানুষকেই তো বেছে নেওয়া উচিত যে তোকে ভালোবাসে, যার চোখে তুই অনন্যা, যার সবটুকু জুড়ে শুধুই তুই। প্রীতি অনেক চিন্তা ভাবনা করে অবশেষে মাথা নিচু করে বলল, বাবা, আমার কোনো আপত্তি নেই, তবে এক্ষুনি বিয়ে করতে চাচ্ছি না। আমি প্রিহানকেই বিয়ে করব, কিন্তু আমার সময় চাই। প্রীতির আব্বু প্রীতির মাথায় হাত বুলিয়ে দিয়ে হালকা হাসলেন। তারপর বললেন, তোমার যেমনটা ইচ্ছা মা, তোমার জীবন, তাই সিদ্ধান্ত তোমার। আমরা তোমার ওপর কোনো কিছু চাপিয়ে দিব না। প্রীতি বাবার দিকে তাকিয়ে কৃতজ্ঞতা সূচক হাসি দিল। প্রীতির বাবা চলে গেলেন। প্রীতির চোখের কোণে জমে থাকা জলটা মুছে ফেলল। কেটে গেল 2-2.5 মাস। এই কয় মাসে প্রীতি আর প্রণয় দুজনই দুজনের থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করেছে। কিন্তু এত দূরত্বের পরও প্রীতি প্রণয়কে ভুলতে পারেনি। উল্টো মায়া আর ভালোবাসাটা আরও বেড়ে গিয়েছে। একদিন প্রীতি ইউনিভার্সিটি থেকে এসে সবে ফ্রেশ হয়েছে। তখনই 9 মাসের গর্ভবতী সুনেহারা
প্রীতি রুমে এসে প্রীতিকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। প্রীতি চমকে যায়, কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞাসা করে, আপু সব ঠিক আছে তো? সুনেহেরা কাঁদতে কাঁদতে যা বলে তাতে প্রীতি বাকরুদ্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ডের ব্যবধানে প্রীতিও কেঁদে উঠল। প্রীতি কাঁদতে কাঁদতে বলল, আপনি প্রণয় ভাইকে ফোন দিয়ে জানিয়েছেন কিভাবে এখন খুঁজবো আমরা স্পৃহাকে? কোথায় গেল বাচ্চাটা? সুনেহেরা কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল। দু হাত দিয়ে মুখ ঢেকে কাঁদছে মেয়েটা। প্রীতি অস্থির হয়ে ফোন লাগায় ওর আব্বুকে। সুনেহেরা কাঁদতে কাঁদতে বলে, প্রণয়, ও ফোন ধরছে না, ফোন বন্ধ প্রণয়ের। আমার বাচ্চা মেয়েটা কোথায় চলে গেল? কোথায় খুঁজবো আমি আমার প্রণয়ের অংশকে? এইটুকু বাচ্চাটা আমার, কোথায় পাবো ওকে আমি? প্রীতি বলো, কোথায় পাবো আমি আমার প্রীতি? প্রীতির মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা। কয়েকবার রিং হতেই প্রীতির আব্বু ফোন রিসিভ করলো। প্রীতি কাঁদতে কাঁদতে বলল, বাবা, স্পৃহা কোথায়? খুঁজে পাওয়া যাচ্ছে না, কি করবো এখন? আমার কলিজায় কামড় লাগছে, কোথায় খুঁজবো বাচ্চাটাকে? আনিস সাহেব হক চকিয়ে গেলেন মেয়ের কথা। নিজেকে শান্ত করে বললেন, বাসার আশেপাশে সব জায়গায় খুঁজেছ, ওয়াশরুম, বারান্দা বা ফার্নিচারের চিপা চাপা সব জায়গায় দেখছো? বাসার সব জায়গায় খুঁজো। আমি রনকে ফোন দিয়ে বলছি আর টিম নিয়ে খুঁজতে। আল্লাহ ভরসা, ভেঙে পড়ো না। আর সুনেহারাকে সামলাও, কানয়কেও জানিও তাড়াতাড়ি। প্রীতি ওর বাবার কথা শুনে ফোন কেটে দিল। এক হাত দিয়ে মুখ চেপে কাঁদতে লাগলো। কান্নাকাটির শব্দ শুনে মিসেস শেগুপ্তা দৌড়ে আসলেন। সব ঘটনা শুনে তিনি আঁতকে উঠলেন। সুনেহারাকে ধরে বেডে বসিয়ে পানি খাওয়ালেন। মেয়েটা এখনো কাঁদছেই, এটাই স্বাভাবিক। সব ঘটনা শুনে তিনি আঁতকে উঠলেন। সুনেহারাকে ধরে বেডে বসিয়ে পানি খাওয়ালেন। মেয়েটা এখনো কাঁদছেই, এটাই স্বাভাবিক। মাই জানে সন্তানের জন্য তার মনের অস্থিরতা। প্রীতির ফোন বেজে উঠলো আবারও। ফোনের ওপাশে থাকা মানুষটার সাথে কথা বলে প্রীতি তড়িঘড়ি করে বাসা থেকে বেরিয়ে গেল। গেটের সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে প্রীতির বাবা আনিস সাহেবের চাচাতো বোনের ছেলে রনক। আর রনকের পাশের সিটে বসে আছে তারই সহকর্মী অদ্রিজা। প্রীতি তাড়াতাড়ি করে উঠে বসলো। অদ্রিজা সিট চেঞ্জ করে প্রীতির পাশে গিয়ে বসলো। রনক গাড়ি স্টার্ট দিল। কানে তার ব্লুটুথ লাগানো, সেটা দিয়ে নিজের টিমের সাথে কথা বলে তাদেরকে ডিরেকশন দিতে লাগলো। প্রীতি ফুপিয়ে কাঁদছে। বাচ্চা মেয়েটা যে তার কত আপন হয়ে উঠেছে এই কয়দিনে সেই জানে। বুকের ভেতরটা ফেটে যাচ্ছে প্রীতি। মনে মনে অনবরত আল্লাহকে ডেকে যাচ্ছে। অদ্রিজা প্রীতির কাঁধে হাত রেখে শান্ত স্বরে বলল, ঘাবড়িও না, কিছু হবে না, খুব শীঘ্রই পেয়ে যাব আমরা। তোমাদের এলাকায় ও আশেপাশের এলাকায় অলরেডি আমাদের টিম কাজ চালিয়ে যাচ্ছে। যদি এটা কিডন্যাপিং কেসও হয় তবু কিডন্যাপাররা পালাতে পারবে না। প্রীতি কাঁদতে কাঁদতে আধা ভাঙা কণ্ঠে বলতে লাগলো, কিডন্যাপ করলে তো হয় গলা কেটে ফেলে দেবে, না হয় কিডনি বের করে বিক্রি করে দেবে। কিন্তু আমাদের দেশের মানুষ যে এর চেয়েও ভয়ানক। অদ্রিজা আপু, ওদের কাছে 2 বছরের বাচ্চা ভোগের সামগ্রী। এরা কাউকে যে ছাড় দেয় না। আমার খুব ভয় করছে আপু, খুব ভয় করছে। আল্লাহ আমাকে নিয়ে যান, তবুও বাচ্চাটাকে যেন অক্ষত রাখে। প্রীতি আরো জোরে কাঁদতে লাগলো। অদ্রিজা দীর্ঘশ্বাস ফেলল। এই অসুস্থ সমাজের কিডগুলোর কাছে একজন নয়া যৌবনা মেয়ে অথবা দুধের শিশু বা বৃদ্ধাচমড়া ঝুলে পড়া মহিলাও সমান। তাদের চাহিদা মেটানোটাই আসল। তাতে শিকার বাচ্চা হোক বা রমরমা যুবতী, কি আসে যায়? এর পেছনে অবশ্য শুধু রাষ্ট্র বা সমাজকে দায়ী করলে হয় না। সব কিছুর শুরু হয় পরিবার থেকে, পরিবার থেকে সমাজ, আর সমাজ থেকে রাষ্ট্র গড়ে উঠছে। ধর্মীয় মূল্যবোধ এখন বিলুপ্ত। বিশ্ববিদ্যালয়গুলো এখন পরিণত হয়েছে প্রেম বাজারে। ইসরায়েলের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা যখন নতুন মল আবিষ্কার করে, তখন আমাদের বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীরা লাইব্রেরিতে গিয়ে প্রেম করে। অন্যান্য দেশে জ্ঞানী মানুষরা, বিজ্ঞানীরা কথা বলতে বিশ্ববিদ্যালয়ে আসেন। বিজ্ঞানী আইনস্টাইন বেশ কয়েকবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ডিবেটে অংশগ্রহণ করেন। আর আমাদের বিজ্ঞানী মকসুদুল আলম কয়টা সমাবর্তন অনুষ্ঠানে যেতেন? আমাদের বর্তমান বিজ্ঞানী মোহাম্মদ আশরাফুল আলম কয়টি সমাবর্তন অনুষ্ঠানে যান? যিনি ব্যাকটেরিয়া শনাক্তকরণে সেন্সর তৈরি করেছেন। যুক্তরাষ্ট্রের প্রসিডিস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্স জার্নালে তার গবেষণা ছাপানো হয়েছে। বা জুয়েনকুটি নির্ণয়ের অভাবিত সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের যে 3 গবেষক। তারা হলেন ডাক্তার KM ফোরকান উদ্দিন ও ডাক্তার মোহাম্মদ রোবেদ আমিন ও বাংলাদেশি বংশোদ্ভূত
কানাডিয়ান বৈজ্ঞানিক ডক্টর মোহাম্মদ উদ্দিন ডাভেল। তারাও কি ভার্সিটির কোনো সমাবর্তন অনুষ্ঠানে যাবেন? তাদেরকে কি বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয়ে ডাকা হবে? তাদের কাউকেই বিশ্ববিদ্যালয়ে ডাকবে না, কারণ নাইলা নাইম আর সানি লিওনদের দাম এখানে বেশি। এখন আমরা টাকা খরচ করি ইন্টারনেটে কানেকশন দিয়ে, শিখি কিভাবে মেয়েদের সাথে ফ্লার্ট করা হয়, কিভাবে অফিস টাইমে মেয়ে ফটাতে হয়, বেস্ট ফ্রেন্ডকে কিভাবে প্রপোজ করতে হয়। তারপর রইল বিয়ে। বিয়ে এখন কঠিনের চেয়েও কঠিনতর হয়ে গেছে। যে না ব্যভিচার তো তাহলে সহজ হবেই। একজন যুবক সেক্সুয়াল অ্যাবিলিটি লাভ করে 17-18 বছরে, কিন্তু পড়াশোনা আর কেরিয়ার ঘরে বিয়ে করে 30 বছরে। তো মাঝখানে বাকি 10-12 বছর সে কি করবে? পাপে তো লিপ্ত হবেই সে। হায় রে সমাজ, এই সমাজ, এই অসুস্থ সমাজই আজ এত অন্যায়ের জন্য দায়ী। গাড়ির ব্রেক কষায় অদ্রিজা ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। রনক পেছনে ঘুরে বলে, সামনে 12তলা ভবনটা দেখতে পাচ্ছ? এখানে মিস্টার প্রণয়ের মেয়ে স্পৃহা। প্রীতি কান্না অবস্থায় অবাক হয়ে বলে, তুমি কিভাবে জানলে রনক? রনক বাঁকা হাসলো প্রীতির কথায়। তারপর দৃষ্টি আবারও নিক্ষেপ করলো 12তলা ভবনটির দিকে। রনক, কিছু বলছো না কেন? রনক ছোট বাঁকা করে হাসলো, বলল, তুমি গাড়িতে থাকো, আমি আর অদ্রিজা যাচ্ছি স্পৃহাকে নিয়ে আসবো। কিন্তু রনক। প্রীতি কথা শেষ করার আগেই রনক গাড়ি থেকে নেমে গেল। অদ্রিজা প্রীতির কাঁধে আলতো করে স্পর্শ করে আশ্বাস দিল, তারপর নিজেও চলে গেল রনকের সাথে। প্রীতির প্রচুর টেনশন হচ্ছে। ও বুঝতে পারছে বাচ্চাটা আদৌ ঠিক আছে কিনা, সুস্থভাবে ওকে ফিরিয়ে আনতে পারবে কিনা রনক তা নিয়েও সন্দেহ প্রীতির। এসব এলোমেলো ভাবনার মধ্যেই প্রীতির ফোন বেজে উঠল। একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছে। প্রীতি ফোন রিসিভ করে কানে নিতেই প্রণয়ের অস্থির কণ্ঠ ভেসে এলো। প্রীতি কোথায় তুমি? স্পৃহা কোথায়? পেয়েছো ওকে? আমাকে প্লিজ অ্যাড্রেসটা দাও তাড়াতাড়ি। প্রীতি চোখ বন্ধ করে ফেললো। ওর চোখ বেয়ে জল গড়িয়ে পড়লো। প্রণয় ফোনের ওপাশ থেকে প্রীতিকে ডেকেই যাচ্ছে। প্রীতি আটকে আসা কণ্ঠে ঠিকানাটা বলল যেখানে প্রীতি আছে। প্রণয় ফোন কেটে দিল সাথে সাথে। প্রীতি গাড়ির ভিতর বসে থাকতে পারছে না। চিন্তায় শ্বাস যেন আটকে আসছে। আর না পেরে প্রীতি গাড়ি থেকে বেরিয়ে গেল। সামনে ভবনটার দিকে তাকিয়ে পায়চারি করতে লাগলো। চোখ দিয়ে মেয়েটার অনর্গল পানি পড়ছে। অনেকটা সময় চলে যাওয়ার পরও রনক, অদ্রিজা বা স্পৃহা বের হলো না। প্রীতি কান্নায় অস্থির হয়ে পড়ছে। গাড়ির দরজার সাথে লেপ্টে বসে পড়লো মেয়েটি। চোখ বন্ধ করে মুখ চেপে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর কেউ প্রীতির কাঁধে স্পর্শ করলো। প্রীতি চমকে পেছনে তাকালো। প্রণয়কে দেখে সাথে সাথে উঠে দাঁড়ালো। প্রণয়ের চোখ জোড়া লাল হয়ে আছে, নাকের জগাও লাল। এই প্রথম প্রীতি প্রণয়কে কাঁদতে দেখলো। প্রণয় অস্থির গলায় জিজ্ঞাসা করলো, আমার স্পৃহা কোথায় প্রীতি? প্রীতি ফুপিয়ে কেঁদে উঠল। এক হাত দিয়ে মুখ চেপে ধরে অন্য হাত দিয়ে ইশারায় ভবন দেখালো। প্রণয় ওদিকে এগিয়ে যেতে নিলে প্রীতি প্রণয়ের হাত টেনে ধরল। প্রণয় অস্থির চোখে সেদিকে তাকালো। প্রীতি কাঁদতে কাঁদতে বলল, প্লিজ ওখানে যাবে না, বিপদ ওখানে। ওখানে টেররিস্ট আছে। প্রণয় রেগে বলল, আর ইউ ম্যাড প্রীতি? আমার সন্তান বিপদের আমি এখানে দাঁড়িয়ে তোমার তামাশা দেখবো? প্রণয় কথাটা বলে প্রীতির হাত ঝাড়া দিয়ে আবারও এগিয়ে যেতে লাগলো। প্রীতি প্রণয়কে পেছন থেকে এসে চাপটে ধরলো। কাঁদতে কাঁদতে বলতে লাগলো, প্লিজ যাবে না প্রণয়, ওরা আপনার ক্ষতি করে ফেলবে। প্রীতি ছাড়ো আমায়, ছাড়ো বলছি। প্রণয় প্রীতির সাথে অনেকটা ধস্তাধস্তির পর্যায়ে চলে গেল। কিন্তু প্রীতি নাছোড়বান্দা, কিছুতেই প্রণয়কে যেতে দিবে না। অবশেষে প্রণয় আর সহ্য করতে না পেরে প্রীতির গালে সজোরে চড় বসালো। প্রীতি গালে হাত দিয়ে থমকে গেল। নির্জীব চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। শূন্য দৃষ্টিতে তাকালো প্রণয়ের দিকে। প্রণয় রেগে বলল, রাবিশ। তারপর গটগট করে ভবনটার ভিতরে চলে গেল। প্রীতি ঠোঁটের কোনায় তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। গাড়ির দরজার সাথে আবারও হেলান দিয়ে বসে পড়ল। অশ্রুসিক্ত আখি জোড়া একবার ডান হাতে তালু দিয়ে মুছে নিল। তাচ্ছিল্যময় কণ্ঠে বলল, ইউ ডিজার্ভ ইট প্রীতি, ইউ ডিজার্ভ ইট। পরের জন্য এত দোয়া আসে কোথা থেকে? ভালোবাসা। অন্যের জিনিসকে ভালোবেসে বড় বড় কথা বলা বোকামি আর বেহায়াপনা ছাড়া কিছুই হয় না প্রীতি। প্রণয় বা স্পৃহা দুজনেই তোমার জীবনের অতিথি পাখি। ওদেরকে যতই আঁকড়ে ধরতে চাও না কেন, সময় শেষ হলে এরা ফাঁকি দিবেই। প্রীতির চোখ থেকে অনর্গল পানি পড়তে লাগলো। অনেকক্ষণ পর প্রীতি দেখলো প্রণয় আসছে, কোলে তার স্পৃহা, পেছনে রনক আর অদ্রিজা। এতক্ষণ নিজেকে এটা সেটা বুঝালেও প্রণয়ের স্পৃহাকে দেখে প্রীতির আত্মায় যেন শান্তির বাতাস বয়ে গেল। ঠোঁটের কোনায় ফুটে উঠল প্রশান্তির হাসি। প্রীতি উঠে দাঁড়ালো। স্পৃহা প্রীতির দিকে তাকিয়ে খিলখিল করে হাসলো। বাবার কোল থেকে নেমে দৌড়ে প্রীতির কাছে আসতে লাগলো। প্রীতি এক পা সামনে এগুবে তার আগে কেঁপে উঠল।
পেটের মধ্যে অসহ্য যন্ত্রণায় শরীর ঝাঁকুনি দিয়ে উঠল। এক হাত দিয়ে পেট চেপে ধরে আস্তে করে পেটের দিকে তাকালো। রক্তে সাদা জামাটা লাল হয়ে গিয়েছে। প্রীতি ধপ করে মাটিতে ঝরে পড়ল। আধো আধো ঝাপসা চোখে দেখলো প্রণয়, রনক আর অদ্রিজা ওর কাছেই দৌড়ে আসছে। অচেতন প্রীতিকে প্রণয় কোলে তুলে নিল। রনক উদ্বিগ্ন কণ্ঠে বলল, ও মাই গড, গুলিটা কি পেটের ভিতর লেগেছে নাকি? তাহলে তো লাইফ রিস্ক। প্রণয় দৌড়ে গাড়িতে গিয়ে বসলো। স্পৃহা ভয়ে কেঁদে ফেলল। অদ্রিজা স্পৃহাকে কোলে নিয়ে ড্রাইভিং সিটের পাশে বসলো। রনক ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। উদ্দেশ্য হসপিটাল। আধা ঘন্টার মধ্যে ওরা হসপিটাল পৌঁছে গেলে সাথে সাথে প্রীতিকে ওটিতে নেওয়া হলো। প্রণয়ের সব কিছু এলোমেলো লাগছে, কোনো কিছুই ভালো লাগছে না। ওটির সামনে পায়চারি করছে আর কপালে বুড়ো আঙ্গুল ঘষছে। রনক পাশে একটা সিটে বসে পড়লো। ওর মাথা দিয়ে দরদর করে ঘাম ছুটছে। প্রণয় রনকের দিকে তাকিয়ে অস্থির কণ্ঠে বলল, ওদের শত্রুতা আমার সাথে, প্রীতিকে কেন শুট করলো? রনক গম্ভীর কণ্ঠে বলল, প্রীতিকে আপনার ওয়াইফ ভেবেছে ওরা, তাই। প্রণয় চমকে উঠল কথাটা শুনে। প্রীতি তার ওয়াইফ? এটা কি কখনো সম্ভব? কিছুক্ষণের মধ্যে প্রীতির আব্বু আর বড় ভাই সৌহার্দ্য হসপিটালে চলে এলো। সৌহার্দ্য রনকের সামনে এসে জিজ্ঞাসা করলো, রনক, প্রীতির কি অবস্থা? কোথায় আমার বোন? আমার বোনে কিছু হলে তোমাকে আমি ছাড়বো না। রনক উঠে দাঁড়ালো, ঠান্ডা কণ্ঠে বলল, এটা হসপিটালের সৌহার্দ্য, চিৎকার করছিস কেন? প্রীতির সাথে যা হয়েছে তা একটা অ্যাক্সিডেন্ট ছিল, এখানে কেউই দায়ী নয়। সৌহার্দ্যের চোখগুলো লাল হয়ে গিয়েছে, চুলগুলো এলোমেলো। রেগে সে রনকের কলার চেপে ধরল। পরিস্থিতি বেগতিক দেখে আফসার সাহেব আর প্রণয় সৌহার্দ্যকে আটকালো। সৌহার্দ্য রনককে ছেড়ে দিল, চিল্লিয়ে বলল, আমি কয়েকদিন বাসায় ছিলাম না, আর এরই মধ্যে এত অঘটন। হোয়াই ম্যান, হোয়াই? তো ইরেসপন্সিবল কেন সবার? আজ প্রীতির কিছু হলে আমি সবাইকে খতম করে দেব। সৌহার্দ্য চিল্লাতে চিল্লাতে এক সিটে ধপ করে বসে পড়ল। দু হাত দিয়ে মাথা চেপে ধরলো, একমাত্র আদরের বোন তার। আফসার সাহেব আফসার সাহেব ওটির সামনে পায়চারি করছেন। তার চোখও ভিজা। ছোটরা সামনে আছে বলে হয়তো কান্নাটা আটকে রেখেছেন। কিছুক্ষণ পর একজন নার্স বেরিয়ে এলো ওটি থেকে। প্রণয় এগিয়ে গেল সেদিকে। নার্স বলল, ইমিডিয়েটলি 4 ব্যাগ ব্লাড লাগবে, এ পজিটিভ। তাড়াতাড়ি ব্যবস্থা করুন, রোগীর অবস্থা মারাত্মক। প্রণয় কেন জানি কিছু বলতে পারল না জবাবে। গলা কাঁপছে, তার বুকের মধ্যে অস্থিরতা কাজ করছে। রনক উঠে দাঁড়িয়ে বলল, আপনারা সবকিছু ঠিক করুন, ব্লাড আমাদের আয়ত্তে আছে। ওকে। নার্স ভিতরে চলে গেল। রনক অদ্রিজাকে ফোন করে বলল ওটির সামনে আসতে। স্পৃহা ভয় পাবে বলে অদ্রিজা স্পৃহাকে নিয়ে হসপিটালের পাশে একটা রেস্টুরেন্টে ছিল। রনকের ফোন পেয়ে ছুটে আসলো অদ্রিজা। অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করলো, রনক, কি অবস্থা? প্রীতি কেমন আছে? রনক গম্ভীর কণ্ঠে জবাব দিল, 4 ব্যাগ ব্লাড লাগবে, এ পজিটিভ। আর ইউ রেডি? অদ্রিজা কিছু বলতে যাবে তার আগে ওর চোখ গেল পাশে বসে থাকা সৌহার্দ্যের দিকে, যে কিনা ওর দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। অদ্রিজার বুকটা ধক করে উঠল, চোখ জোড়া ছলছল করে উঠল। সৌহার্দ্য চোখ সরিয়ে দীর্ঘশ্বাস ফেলল। অদ্রিজা কান্না চেপে নিচু স্বরে বলল, আমি পারবো দিতে। গুড। এর মধ্যে আবারও নার্সটি এলো ব্লাড ম্যানেজ হয়েছে কিনা দেখার জন্য। সে অদ্রিজাকে সাথে করে নিয়ে যেতে নিলে সৌহার্দ্য কঠিন গলায় বলল, স্টপ হেয়ার। প্রণয় ভূ কুচকে সৌহার্দ্যের দিকে তাকালো। সৌহার্দ্যর মুখ অন্যদিকে ফিরিয়ে গম্ভীর গলায় জবাব দিল, একজনের থেকেই 4 ব্যাগ নেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি আরেকজন ম্যানেজ করছি। অদ্রিজা থেকে 2 ব্যাগের বেশি ব্লাড যেন না নেওয়া হয়। অদ্রিজা অবাক চোখে তাকিয়ে রইল সৌহার্দ্যের দিকে। কেয়ারটা কি আজও আগের মতোই আছে কিনা তার জানা নেই। নার্সের তাড়ায় অদ্রিজার ভাবনা থেকে বের হয়ে নার্সের সাথে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই প্রণয়ের ফোন বেজে উঠল। ওর চাচি মানে প্রীতির খালামণি ফোন করেছে। প্রণয় ফোন রিসিভ করতে ওপাশ থেকে প্রণয়ের চাচিমণি অস্থির কণ্ঠে বলে উঠলেন, প্রণয়, কোথায় তোরা? সুনেহরার পেন উঠেছে, ওকে আমি আর সেগুফতা হসপিটালে নিয়ে যাচ্ছি। তুই তাড়াতাড়ি চলে আয়, বারবার তোকে দেখতে চাচ্ছে মেয়েটা। তাড়াতাড়ি আয় প্লিজ। প্রণয়ের বুকে চিনচিন সূক্ষ্ম ব্যথার অনুভব হচ্ছে, চোখ জোড়ার ভিজে উঠছে। চাচিমণির কথার কোনো জবাব দিল না সে, ফোনটা কেটে দিল। প্রণয়ের ভগ্ন চেহারা দেখে আফসার সাহেব উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞাসা করলেন, বানাই বাবা, কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? প্রণয় অস্থির কণ্ঠে বলল, আঙ্কেল, আমায় যেতে হবে, এক্ষুনি যেতে হবে। সোনাহারেকে হসপিটাল নিয়ে যাচ্ছে, ওর পেইন উঠেছে, আমাকে এক্ষুনি যেতে হবে।
প্রণয় নিজেকে সামলাতে পারল না। কথাগুলো বলতে বলতে ওর চোখজোড়া বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আফসার সাহেব কিছু বলতে যাবে তার আগে প্রণয় স্পৃহাকে সিট থেকে কোলে তুলে নিয়ে ছুট লাগালো। তাকে যে হসপিটালে গিয়ে পৌঁছাতেই হবে। তার সুনারা কি অবস্থায় আছে সে যে জানে না। মেয়েটা যে বড্ড ভীতু আর তাকে প্রচণ্ড ভালোবাসে। সৌহার্দ্য প্রণয়ের যাওয়ার দিকে তাকে দীর্ঘশ্বাস পেল। রনক সৌহার্দ্যের পাশে এসে বসে কাঁধে হাত রেখে ভরসা দিল। সৌহার্দ্য ফট করে একটা শ্বাস ফেলে গম্ভীর গলায় বলল, ঘটনাটা মোবাইলে ক্যাপচার করে রাখা উচিত ছিল। প্রীতির দেখা উচিত মরিচিকার ফল সব সময় শূন্য। এতে যদি মাথা থেকে প্যারনের ভূত নামে, প্যানয়ের অস্তিত্বটা সবটুকু জুড়ে শোনে হলো। তারপরেও মেয়েটা একতরফা ভালোবাসার গা বাসাচ্ছে। দ্যাটস ডিসগাস্টিং। রুচি একদমই নষ্ট হয়ে গিয়েছে এই মেয়ের। তাহলে কিভাবে একজন বিবাহিত পুরুষকে ভালোবেসে নিজের শান্তি নষ্ট করছে? আজও হাসপাতালে মৃত্যু হাতছানি দিয়ে ডাকছে। এর কারণটা কি? মনে ও তার পরিবারের প্রতি তার আলাদা প্রেম, ওর ইমোশন আজ ওকে এই অবস্থায় এনেছে। অথচ যার জন্য মরতে বসেছে সে তো একটা সেলফিশ। সৌহার্দ্য তাচ্ছিল্যের হাসি হাসলো। রনক বলল, এখানে সেলফিশের কি আছে? বেচারা কি নিজের বউ সন্তান ফেলে তোর বোনের পাগলামিতে তাল মিলাবে? মিলাতে চাও তাহলে আমি সেটা সাপোর্ট করবো না। মেরে হাড় গোল ভেঙে রাখবো দুটার। একজন সব জেনেও কেন তাকে নিয়ে স্বপ্ন দেখে সেই দোষে, আর আরেকজন নিজের স্ত্রীর সন্তান রেখে কেন পরিণতিতে মুক্ত সেই দোষে। কিন্তু ফ্যাক্ট এইটা না, প্রণয় অবশ্যই সেলফিশ। ওর মেয়ের জন্য আমার বোন মরতে বসেছে, অথচ ওর একদম গা ছাড়া ভাব। যে ফোন হলো সোনাহারাকে হাসপাতাল নিয়ে যাচ্ছে, চটে চলে গেল। মূর্খ, সবগুলো মূর্খ। আমার বোনে কিছু হলে আমি আগুন জ্বালিয়ে দেব। গুড সোয়ার। সৌহার্দ্যের গলা কাঁপছে, আর কিছু বলতে ভালো লাগছে না তার। দেয়ালের সাথে মাথা এলিয়ে দিল সে। মনে মনে অবিরামভাবে আল্লাহকে ডাকতে লাগলো যেন তার কলিজার টুকরাটার কিছু না হয়। প্রণয় ওটির সামনে পায়চারি করছে। চিন্তায় অস্থিরতায় কপাল থেকে দরদর করে ঘাম ঝরছে। মনে হচ্ছে এই বুঝি একটা দুঃসংবাদ এসে এখনই তার গোছালো জীবনটাকে এলোমেলো করে দিল। চিন্তায় আশঙ্কায় তার চিৎকার করে কাঁদতে মন চাচ্ছে। চিৎকার করে বলতে চাচ্ছে, আমার সুনেহারার যেন কোনো ক্ষতি না হয়। আমি তা ছাড়া থাকতে পারবো না। আমার জীবনের পরিবর্তন হলেও যেন আমার সুনেহারা ভালো থাকে। প্রণয়ের চোখের কোণে ভিজে উঠেছে সুনেহারাকে হারানোর ভয়। এত ভয় আর আশঙ্কা, অথচ একটা মানুষও নেই তাকে ভরসা দেওয়ার। না, একবারে নেই বললেও চলে না। এই তো তার চাচি আর সেগুপ্তার আন্টি কতক্ষণ ধরে বোঝালো ওকে যে সুনেহারার কিচ্ছু হবে না, কিন্তু বেহায়া ছন্ন ছাড়া মন তা মানতেই চাচ্ছে না। হঠাৎ প্রণয়কে কেউ চাপটে ধরলো। তাল সামলাতে না পেরে প্রণয় 2 পা পিছিয়ে গেল। ব্যক্তিটি প্রণয়কে জড়িয়ে ধরে বলল, ভাই শান্ত হও, ভাবির কিছু হবে না, আল্লাহ ভরসা। কথাটা বলে সে প্রণয়কে ছাড়ল। এই যে আর কেউ নয়, তার নিজের আপন কলিজার টুকরা ভাই। প্রণয় যেন আপন মানুষের সংস্পর্শ পেয়ে গলে গেল। প্রিহানের হাত মুঠোয় নিয়ে নিঃশব্দে কেঁদে উঠল। প্রিহানের খারাপ লাগলো শক্ত মনের অধিকারী ভাইটার এমন অবস্থা দেখে। প্রিহান প্রণয়কে ধরে পাশের সিটে বসালো। ঠান্ডা গলায় বলল, আহ ভাই, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। ভয় পেও না, ইনশাআল্লাহ ভাবির কিছু হবে না। দেখবে একটু পরই ডাক্তার এসে বলবে আপনার ফুটফুটে একটা কন্যা সন্তান হয়েছে, আর আপনার মিসেস একদম ঠিক আছে। প্রণয় করুণ চোখে তাকালো প্রিহানের দিকে। আটকে আসা গলায় বলল, সোনেহারা ছাড়া আমার আপন আর কেউ নেই প্রিহান। ওর কিছু হয়ে গেলে আমি কিভাবে থাকবো? হ্যাঁ, আমি ভাবতে পারি না সেই মুহূর্তের কথা। কলিজা কাঁপে আমার, মনে হয় শ্বাস বন্ধ হয়ে এক্ষুনি মারা যাবে। প্রিহান ম্লান হাসলো, ভাইয়ের কাঁধে হাত রেখে ভরসা দিল। পরপরই আবার জিজ্ঞাসা করলো, ভাই, চাচিমণি কোথায়? সেগুপ্তা আন্টিকেও যে দেখছি না। সেগুপ্তা আন্টি অসুস্থ হয়ে পড়েছেন প্রীতির চিন্তায়। চাচিমণি ওনাকে নিয়ে 4তলা একটা কেবিনে আছেন। প্রীতি, কি হয়েছে ওর? ঠিক আছে তো? গুলি লেগেছে ওর কোমরের সাইডে, ওটিতে রেখে এসেছি আমি। প্রিহান চমকে সাথে সাথে দাঁড়িয়ে পড়ল। অবিশ্বাস্য দৃষ্টিতে প্রণয়ের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে ছুটে বেরিয়ে গেল সেখান থেকে। প্রণয় 2 হাতে ভাঁজে মাথা গুঁজল। কিছুক্ষণ পর একটা বহুল আকাঙ্ক্ষিত কথায় চমকে চোখ তুলে তাকালো। ওর চোখে মুখে আনন্দ ও বিস্ময়। সাথে সাথে দাঁড়িয়ে পড়ল। নার্স এসে বলল, ছেলে হয়েছে, কোলে নিন। প্রণয় বাচ্চাটাকে কোলে নিয়ে চুমু খেলো। উদ্বিগ্ন গলায় বলল, আমার ওয়াইফ কেমন আছে? দুর্বল, তবে আউট অফ ডেঞ্জার। প্রণয় স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল।
সৌহার্দ্য ভাইয়া, কি অবস্থা পৃথির? কিছু বলছেন না কেন? আমাকে মেরে তারপর আপনাদের শান্তি হবে, তাই না? উফ, আমি নিতে পারছি না এত টেনশন। প্লিজ বলুন না পৃথি কেমন আছে? প্রিহান মৃদু চিৎকার করে কথাগুলো বলল সৌহার্দ্যকে। সৌহার্দ্য গম্ভীর কণ্ঠে বলল সৌহার্দ্যকে। সৌহার্দ্য গম্ভীর কণ্ঠে বলল, অতিজা ওকে ব্লাড দিচ্ছে, 4 ব্যাগ ব্লাড লাগবে। অতিজা 2 ব্যাগ দিচ্ছে। ব্লাড দেওয়া হলে ডক্টর জানতে পারবে কতটা ডেভেলপ করছে অবস্থা। 2 ব্যাগের ব্যবস্থা না হয় হয়েছে, আর 2 ব্যাগ কে দেবে? কাউকে দেখছি না কেন? সৌহার্দ্য ফোঁত করে একটা নিঃশ্বাস ছাড়ল, মলিন কণ্ঠে বলল, আমার এক ফ্যানকে আসতে বলছি, ও আসছে, কিন্তু জেমে আটকে গিয়েছে। সৌহার্দ্যের কথার মাঝেই একজন মধ্যবয়স্ক ডাক্তার বেরোলেন ওটি থেকে। সৌহার্দ্যর সামনে এসে বললেন, মিস্টার সৌহার্দ্য, ব্লাড ডোনার আরেকজন কোথায়? 2 ব্যাগ ব্লাড অলরেডি ডোনেট করা হয়ে গিয়েছে। রোগীর অবস্থা ভালো না, ডিলে করা যাবে না। সৌহার্দ্য কিছু বলতে যাবে তার আগেই প্রিহান বলল, ডক্টর, পেশেন্টের ব্লাড গ্রুপ কি? আমার এবি পজিটিভ, আমি দিতে ইচ্ছুক। ডক্টর কিছু একটা ভেবে বললেন, মিস প্রীতির ব্লাড গ্রুপ এ পজিটিভ। এ পজিটিভ ব্লাড পাওয়া গেলে বেশি ভালো হতো, বাট অবস্থা ক্রিটিক্যাল। আপনি আসুন আমার সাথে। প্রিহান ডক্টরের পিছু পিছু চলে গেল। সৌহার্দ্য দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, আমি কোনো ভুল মানুষের হাতে তুলে দিচ্ছি না আমার বোনকে, বাকিটা আল্লাহ ভরসা। সৌহার্দ্য তাকিয়ে দেখল দূর থেকে অদ্রিজা হেলে দুলে আসছে। মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছে বড্ড দুর্বল। অবশ্য স্বাভাবিক, 2 ব্যাগ ব্লাড দেওয়ার পরও ও যে হেঁটে আসতে পারছে এটাই অনেক। অদ্রিজা সৌহার্দ্য থেকে কিছুটা দূরে এখনো। মেয়েটার পাগুলো অত্যাধিক কাঁপছে। সৌহার্দ্য কিছু একটা ভেবে সাথে সাথে উঠে দাঁড়ালো। অদ্রিজা হুট করে দাঁড়িয়ে গেল। সবকিছু ঝাপসা হয়ে আসছে, মাথা ভন ভন করছে, এক পাও সামনে এগোতে পারছে না। শরীরের ভার নিয়ে দাঁড়িয়ে থাকতে পারলো না মেয়েটা, চোখ বন্ধ করে ফেললো। সেন্স হারিয়ে যেই ফ্লোরে পড়তে যাবে তার আগে সৌহার্দ্য ওকে বুকের মাঝে আঁকড়ে নিল। অপলক চাহনিতে তাকালো, একবার ফ্যাকাশে মুখটার দিকে, তারপর সাথে সাথেই কোলে তুলে নিল। রাত 9:15 বাজে। প্রীতিকে একটা কেবিনে শিফট করা হয়েছে সন্ধ্যায়। মেয়েটা এখন বিপদমুক্ত, কিন্তু শরীর ভীষণ দুর্বল। প্রীতির কেবিনে প্রিহান, সৌহার্দ্য আর আফসার সাহেব সবাই এখন চিন্তামুক্ত। প্রীতি দুর্বল চাহনিতে মলিন হাসলো সৌহার্দ্যের দিকে তাকিয়ে। সৌহার্দ্য প্রীতির মাথায় হাত রাখলো, বলল, কেমন লাগছে বাবুই পাখি? প্রীতি মলিন হাসলো। পাশে প্রিহানের দিকে চোখ যেতেই চমকে উঠল। ভাবলো এটা বুঝি প্রণয়, কিন্তু না, পরে বুঝতে পারলো এটা প্রণয়ের ভাই ওরফে তার ফিয়ান্সে। প্রিহান নির্জীব দৃষ্টি নিক্ষেপ করলো প্রীতির উপর। মলিন কণ্ঠে জিজ্ঞাসা করলো, কেমন লাগছে পৃথি? খারাপ লাগছে? প্রীতি দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ালো। প্রীতির বাবার ফোনটা হঠাৎ বেজে উঠল। তিনি দেখলেন তার মিসেস ফোন দিয়েছেন। ফোন রিসিভ করতেই মিসেস শেগুফতা উত্তেজিত কণ্ঠে বলল, সুহাদের আব্বু কোথায় তুমি? এদিকে অবস্থা প্রচুর খারাপ। রিয়ানকে ফোনে পাচ্ছি না কেন? প্রণয় কুরুক্ষেত্র বাঁধিয়ে ফেলেছে। সুহানারাকে কোথাও পাওয়া যাচ্ছে না। টেরিস বাচ্চা সহ কিডন্যাপ করেছে। রিয়ানকে আসতে বলো তাড়াতাড়ি। ছেলেটা অঘটন ঘটিয়ে ফেলবে। পাগলের মতো আচরণ করছে। প্রীতির আব্বু সহ বাকি সবাই হকচকিয়ে গেল প্রীতির আম্মুর কথা শুনে। ফোনের স্পিকারে ভলিউম বেশি ছিল বিধায় সবাই শুনতে পেয়েছে। প্রিয়ান সাথে সাথে প্রীতির আব্বুর কাছ থেকে ফোনটা নিয়ে অস্থির গলায় বলল, আন্টি এসব কি বলছেন? ভাইয়ের সাথে আমার 1 ঘন্টা আগেও কথা হয়েছে। হসপিটালের সব জায়গায় খুঁজেছেন আপনারা? এতটা শিওর কিভাবে যে টেরোরিস্টরাই নিয়ে গিয়েছে ভাবি আর বাবুকে? কেবিনে একটা চিরকুট ছিল, ওটাই লেখা ছিল যে, প্রণয়, তোর মেয়েকে তো বাঁচিয়ে ফেললি, কিন্তু তোর ছেলে আর স্ত্রীর কি করবি? দুজনের গলা কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দিব আমি। কথাটা বলতে বলতে মিসেস শেগুপ্তা কেঁদে দিলেন। সবাই হতভম্ব হয়ে গেল। ঘটনাটা পুরো বুঝতে পেরে প্রীতুর মাথা চক্কর দিয়ে উঠল। সেন্স হারালো মেয়েটা। স্পৃহার বাচ্চাটা সেই সকাল থেকে কেঁদেই যাচ্ছে। প্রীতি কোলে নিয়ে দোলাচ্ছে, আহ্লাদ মাখানো কথা বলছে, খেলনা দিয়ে খেলাচ্ছে, তাও কাঁদছে। কিছুতেই থামছে না মেয়েটা। প্রীতির কান্না চলে আসছে মেয়েটার কান্না দেখে। আজ 4 দিন ধরে সুনেহারা নিখোঁজ। পুরোপুরি নিখোঁজও বলা যায় না, কারণ 2 দিন আগেই সিক্রেট এজেন্সির হেড রনক খান নিশ্চিত করেছেন যে সুনেহারা মৃত।
তাকে টেরোরিস্টরা মেরে সত্যিই নদীর পাশে নর্দমায় ফেলে গিয়েছিল। লাশের মাথা ছিল না। প্রণয় তো বিশ্বাসই করতে চায়নি। রনক এই কথাগুলো বলায় রনকের উপর হামলে পড়েছিল, কিন্তু পরবর্তীতে সেই গলাকাটা লাশের সাথে বস্তায় পেঁচানো তার নবজাতক শিশুর স্নিগ্ধ প্রাণহীন শরীরটা পেয়ে প্রণয় কান্নায় ভেঙে পড়েছিল। আহা, কতই না করুণ সেই দৃশ্য। প্রীতি নিজের চোখে দেখেছিল সেই দৃশ্য। ইচ্ছা করছিল পালিয়ে যেতে সেখান থেকে। আর প্রণয়, সে তো মূর্তির ন্যায় স্তব্ধ হয়ে গিয়েছিল। সেখান থেকে বাসায় এসে সেই যে দরজা লাগিয়েছে, দুদিনে সেই দরজা কেউ খোলাতে পারেনি। প্রীতি একটা দীর্ঘশ্বাস ফেললো সেসব ভেবে। স্পৃহার কপালে চুমু এঁকে দিয়ে বলল, কাঁদে না সোনামণি, কাঁদছো কেন? তোমার মামনি, আমার সোনামণি স্পৃহা পড়ি কাঁদে না আম্মু। বাচ্চা মেয়েটা কি বুঝলো কে জানে, কাঁদতে কাঁদতে স্পৃহা গলা জড়িয়ে ধরলো। অস্ফুট স্বরে উচ্চারণ করতে লাগলো, মাম্মা কোথায় মা? মা যাবো? প্রীতির চোখ গলিয়ে অশ্রুকণা বেরিয়ে এলো। ইস, একটা মিরাক্কেল কি হতে পারতো না যদি আগে বা দুঃস্বপ্ন হতো? এখনই স্বপ্নটা ভেঙে যদি দেখতো সুনেহরা বেঁচে আছে, প্রণয়ের ছেলেটাও বেঁচে আছে, ওদের সুন্দর সংসারটা আগের মতো সুন্দর আছে। এরকম হওয়াটা কি খুব বেশি কঠিন ছিল? প্রীতি এসব ভেবে ফুপিয়ে কেঁদে উঠল। স্পৃহা এতে আরও কান্না বাড়িয়ে দিল। প্রীতির চোখের জল মুছে স্পৃহাকে শান্ত করায় ব্যস্ত হয়ে পড়ল। কিছুক্ষণ পর বাচ্চাটা ঘুমিয়ে গেল। প্রীতি দীর্ঘশ্বাস ফেলে স্পৃহাকে একটা রুমে নিয়ে শুইয়ে দিল। তখনই ফারজু এলো রুমে। প্রীতির কাঁধে হাত রাখলো। প্রীতি সেদিকে তাকিয়ে ফারজুকে জড়িয়ে ধরে কেঁদে ব্যস্ত হয়ে পড়ল। কিছুক্ষণ পর বাচ্চাটা ঘুমিয়ে গেল। প্রীতি দীর্ঘশ্বাস ফেলে স্পৃহাকে একটা রুমে নিয়ে শুইয়ে দিল। তখনই ফারজু এলো রুমে। প্রীতির কাঁধে হাত রাখলো। প্রীতি সেদিকে তাকিয়ে ফারজুকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। ফারজুর চোখ থেকেও পানি গড়িয়ে পড়ল। প্রীতি কাঁদতে কাঁদতে বলল, এসব কি হয়ে গেল ফারজু? এসব কি হয়ে গেল? এগুলো হওয়া কি খুব জরুরি ছিল? সুনেহারা আপুর মতো ভালো মানুষগুলোর সাথেই কেন এমন নির্মম ঘটনা ঘটে? আর ওই নিষ্পাপ বাচ্চাটা, তার কি দোষ ছিল? তাকে কিসের শাস্তি দিল তারা? আমি ঘুমোতে পারি না ফারজু। সব সময় চোখের সামনে সুনেহারা আপুর বিভৎস লাশটা ভাসে। প্রণয়টা নিজের কি হাল করেছে কে জানে। দেখ না, আজ 2 দিন ধরে রুম থেকে বের হচ্ছে না। কিছু একটা কর তোরা, না হলেও মরে যাবে ফারজু। প্রণয় শেষ হয়ে যাবে এভাবে নিজেকে বন্দি রাখলে। ফারজু নীরবে দীর্ঘশ্বাস লুকালো। সবকিছু যে এখন হাতের বাইরে। প্রণয়কে সামলানোর ক্ষমতা যে তাদের নেই, সে কথা কিভাবে বোঝাবে মেয়েটাকে? সবকিছু শেষ হয়ে গিয়েছে। গোছালো কয়েকটা জীবন একদম এলোমেলো হয়ে গেছে চোখের নিমিষে। বরানির একটি ফ্ল্যাটে রিহান আর রনক মুখোমুখি বসে আছে। পাশে ডাবল সিটের 3টা সোফায় অদ্রিজা সহ আরও 2জন মেয়ে আর 4জন ছেলে বসে আছে। রিহানের চুলগুলো উস্কো খুস্কো, মুখটা মলিন। সিরিয়াস ভঙ্গিতে সে বলল, ওদেরকে কি খুঁজে পাওয়া যাবে? আপনারা যদি কাজটা নাই পারেন তাহলে আমায় থানায় যেতে হবে। কিন্তু যাই হয়ে যাক না কেন, আমি ওই সন্ত্রাসীদেরকে ছাড়ব না। ওরা আমার ভাইয়ের জীবনটা শেষ করে দিয়েছে। নিরীহ 2টো প্রাণ নির্মমভাবে কেড়ে নিয়েছে। কঠোর থেকে কঠোর শাস্তির প্রাপ্য ওরা। কোনো লাভ নেই মিস্টার পিহান। পুলিশ স্টেশনে গিয়েও কোনো লাভ নেই। তারা আপনাকে সন্ত্রাসীর খোঁজ দিবে না, বরং কেসটা কোনো বাহানায় ক্লোজ করে দিবে। দেশের অবস্থা আশা করি আপনার অজানা নয়। সন্ত্রাসীদের পকেটের ভিতর এই বাহিনী। তাই এইসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। আর আমরা কাজ চালিয়ে যাচ্ছি। খুব শীঘ্রই সুসংবাদ পাবেন আশা করি। রিহান চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল। আসলে মাথা গরম করে কোনো লাভ নেই। পুলিশের কাছে গিয়ে লাভের লাভ কিছুই হবে না, উল্টে ক্ষতি। না, এসব আর ভাববে না সে। এই টিমের উপরই ভরসা করতে হবে। এসব ভাবনা এখন মাথা থেকে ফেলে তাকে বেরোতে হবে। ভাইটা যে তার নিজেকে শেষ করে দিচ্ছে, এভাবে সব ছেড়ে দিলে চলবে না। ভাইয়ের এই অবস্থায় তাকে আসতে হবে। তাকেই সবকিছু শক্ত হাতে সামলাতে হবে। তার ভাইকে যে এখন তাকেই দেখতে হবে। রিহান উঠে দাঁড়ালো। গন্তব্য তার চাচিমণির বাসায়। রিহান বাসায় এসে দেখলো চাচিমণি প্রণয়ের রুমের দরজার সামনে দাঁড়িয়ে দরজা ধাক্কাচ্ছে আর প্রণয়কে ডাকছে। পেছনে ফারজু আর প্রীতি দাঁড়িয়ে আছে। প্রীতির হাতে খাবার ট্রে। মেয়েটা চোখ মুখ ফোলা। ফারজুর কোলে স্পৃহা। রিহান দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল। প্রীতি রিহানকে দেখে চোখ নামিয়ে ফেললো। ফারজু কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ওই তো প্রিহান ভাইয়া এসেছে। আম্মু, ভাইয়া একটু দেখো না, প্রণয় ভাইয়া কিছুতেই দরজা খুলছে না, ভাঙতেও পারছে না দরজা। সে হুমকি দিয়েছে ভাঙলে সব শেষ করে দিবে। চাচিমণি সরো, আমাকে দেখতে দাও। প্রীতির খালামণি সরে গেল। রিহান মৃদু কণ্ঠে প্রণয়কে ডাকতে লাগলো। প্রণয়ের কোনো সাড়া নেই। প্রীতির খালামণি আঁচলে মুখ গুজে কেঁদে দিলেন।
আল্লাহ জানে ছেলেটার কি অবস্থা। ভেতরে আয়। হায় আল্লাহ, কিসের পরীক্ষা নিচ্ছ তুমি? দেখিস প্রিহান, তোর বাবা মায়ের উপর আল্লাহর লানত পড়বে। এত করুণ অবস্থা ছেলের, তাও তারা এলো না। বাবা মা নামের কলঙ্ক এরা। হে আল্লাহ, ছেলেটাকে দেখো তুমি। ভাই, কি চাও তুমি? সুনেহারা ভাবির কাছে চলে যেতে, মরে যেতে চাও তুমি? এক কাজ করি তাহলে, ছোট্ট মেয়েটাকে আর বাঁচিয়ে রেখে কি করব? মা চলে গেল, বাবাও নিজেকে বন্দি রেখে শেষ করে দিচ্ছে। বাচ্চারা পৃথিবীতে একা থাকবে কেন? তাকেও মেরে ফেলি। এমনিতেও বাবা মা ছাড়া দুনিয়ায় বেঁচে থাকা খুব কঠিন, তার থেকেই মরেই যাক। থাকো তুমি তোমার মতো। প্রিহান কথাটা বলেই ফারজুর কোল থেকে স্পৃহাকে নিয়ে নিল। স্পৃহা প্রিহানের কোলে এসে কেঁদে উঠল। প্রিহান স্পৃহাকে জোরে ধমক প্রিহানের কোলে এসে কেঁদে উঠল। প্রিহান স্পৃহাকে জোরে ধমক দিল। বাচ্চাটার কান্নার গতি বেড়ে গেল। প্রিহান দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। সেও আজ দেখতে চায় তার ভাইয়ের মন কতটা পাথর হয়ে গেছে। প্রীতি আড়ালে চোখ মুছল। তারও যে চিৎকার করে কাঁদতে মন চাচ্ছে, কিন্তু আফসোস সে স্পৃহার মতো বাচ্চা না। সামনে বসে থাকা মেয়েটার দিকে রাগী চোখে তাকিয়ে আছে ডাক্তার মাহিন আমান শুদ্ধ। রাগে তার নিজের মাথায় ফাটিয়ে ফেলতে ইচ্ছা করছে। রাগটাকে দমিয়ে দাঁতে দাঁত চেপে সে মেয়েটার উদ্দেশ্যে বলল, হোয়াট ইজ ইয়ার প্রবলেম মিস আফরা? আপনার বাসার কাউকে ফোন করছেন না কেন? আমার কি কোনো কাজ নেই আপনাকে সারাদিন পাহারা দেব? আফরা মেয়েটি ঠোঁট উল্টে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, এই শহরে আমার আপন কেউ নেই স্যার। আমি নিজেও জানি না কিভাবে এই শহরে চলে এসেছি। আমি এখানকার কিছুই চিনতে পারছি না। আমার ফার্স্টের কোনো কিছুই মনে পড়ছে না আমার। ফাজলামি করেন আমার সাথে? আমার হাতে আপনার এনআইডি কার্ড, পাসপোর্টও আছে। আপনি নিজে নিজে না এলে আপনার পাসপোর্ট আর এনআইডি কার্ড পেলাম কেন আপনার লাগেজটিতে? ফাজলামি শুরু করেছেন আমার সাথে? আফরা কান্না মিশ্রিত গলায় বলল, একটু ভালো করে দেখুন না, ওটা আসলে আমার এনআইডি কার্ড কিনা, অন্য কারো তো হতে পারে। মেয়েটির কথা শুনে শুদ্ধের ইচ্ছা করছে নিজের চুল নিজে ছিঁড়তে। ও দাঁতে দাঁত চেপে বলল, আপনার কি মনে হয় আমি মূর্খ? বাতাসে ডক্টর হয়েছি? এনআইডি কার্ডে আপনার স্পষ্ট ছবি দেওয়া আছে, পাশে ক্লিয়ারই নেম লেখা, আফরা ইয়াসমিন নিশি, পিতা জুয়েল আহমেদ, মাতা মৌসুমী বেগম। এই যে ভালো করে নিজের ছবি আর নাম দেখুন, দত্ত সব। আফরা শুদ্ধের এগিয়ে দেওয়া এনআইডি কার্ডটা নিল। আসলে সেখানে ওর ছবি দেওয়া আর শুদ্ধের বলা নামই লেখা। আফরা আবারও কেঁদে উঠল। বুঝতেই পারছে না, কোনো কিছু মনেও করতে পারছে না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।